তার কারণে এমন করে সে কাউকে কখনো চুড়ি কিনে দিতে পারেনি, তাই সুযোগ পেয়ে শখটা পূরণ করলো। তুয়া প্রত্যয়ের এমন কাজে সত্যি খুব খুশি হলো। ওরা চুড়ি কিনতে আসার সময় তুরাগ প্রত্যয়কে টাকা দিতে চাইছিল। প্রত্যয় মুচকি হেসে বলছিল, আব্বু, তোর কোলে ইচ্ছেকে দেখলে প্রাণ জুড়িয়ে যায়। বিয়ে করে এমন একটা পুতুল আমাদের উপহার দিলেও তো পারিস। প্রত্যয় কিছু বলল না, সে চুপ করে কফি খাচ্ছে। প্রিয়ম সোফাতে বসে কমলার খোসা ছাড়াতে ছাড়াতে বলল, বাসাটা তাহলে পাগলা গারোতে পরিণত হবে, সে সবাইকে পাগল করে দেবে। ওর আম্মু প্রিয়মের পিঠে থাপ্পড় দিয়ে বললেন, চুপ কর ফাজিল, তুই না হয়ে আমার একটা মেয়ে হলে কত ভালো হতো। প্রিয়ম কমলার তিনটে কোয়া একেবারে মুখে ঢুকিয়ে বলল, কারে দেখাবো মনের দুঃখ গো, আমি বুক চিরিয়া, অন্তরে তুষেরি আগুন জলে রইয়া রইয়া, মায়ের কথা শুনিয়া। প্রিয়মের গান শুনে প্রত্যয় হেসে দিল। ওর আম্মু হাসছেন। তখন ওদের আব্বু রুম থেকে বেরিয়ে এসে বললেন, দুই ছেলের একই দিনে বিয়ে দেব, তারপর নাতি নাতনি দিয়ে পুরো বাসাটা জান্নাতের বাগানে পরিণত করব। তুমি একদম চিন্তা করো না। ওরা সবাই বসে আড্ডা দিচ্ছে। সম্পর্কগুলো মধুর, এজন্য সবার সাথে সবাই খুব ফ্রি। ওইদিকে কলি ওর বুলি আওড়াচ্ছে, দুষ্টু দুষ্টু দুষ্টু। প্রত্যয় উঠে বেলকনিতে গিয়ে কলিকে সালাম দিল। কলি অস্পষ্টভাবে উত্তর দিল। কলি প্রত্যয়কে বলল, কেমন আছো, কেমন আছো, কেমন আছো? প্রত্যয় হেসে বলল, আলহামদুলিল্লাহ। পাশের বেলকনিতে দাঁড়িয়ে তুয়া আর তুরাগ এতক্ষণ ওদের কথা শুনছিল। তুয়া অবাক চোখে পাখিটার দিকে তাকিয়ে আছে। তুরাগ বলল, প্রত্যয়, পাখিটা কোথা থেকে এনেছে? খুব সুন্দর করে কথা বলে তো। প্রত্যয় কলিকে খাবার দিতে দিতে তুরাগের দিকে তাকিয়ে বলল, কলিকে খাগড়াছড়ি থেকে কিনেছিলাম। তুয়া ফট করে বলে উঠল, ভাইয়া আমাকে একটা এনে দাও প্লিজ। তুরাগ মাথা নাড়ালো, যার মানে সে এনে দিবে। হঠাৎ চিৎকার চেঁচামেচিতে ওরা তিনজন আটকে উঠল। তিনতলায় থেকে খুব চেঁচামেচির আওয়াজ হচ্ছে। সবকিছু আছড়ে ফেলার শব্দ ভেসে আসছে। দোতলার সবাই তিনতলাতে ছুটে গেল। তিনতলাতে একজন কাপুরুষ তার বউকে মারছে। আর মারের কারণ তার ভাতের প্লেটে সে চুল পেয়েছে। সবাই ওনাকে ধরছে, তবুও উনি তেড়ে তেড়ে মারতে যাচ্ছে। এর সাথে অকথ্য ভাষাতে তো গালাগালি তো আছেই। ওনার এমন চেঁচামেচিতে ওখানে আরো অনেকে উপস্থিত হলো। হঠাৎ করে তুয়া ওখানে গল গল করে বমি করে দিল। ওর বমি করা দেখে প্রিয়ম, প্রত্যয় আর তুরাগ তিনজনে ওর কাছে ছুটে গেল। প্রত্যয় দ্রুত গিয়ে তুয়ার কপালের দুপাশে চেপে ধরলো। তুরাগ তুয়াকে ধরে বলল, কিরে, কি হলো তোর? হঠাৎ বমি করছিস কেন? প্রিয়ম বলল, ওখানে কিছু দেখেছিলে? কথাটা বলে প্রিয়ম রুমের এক কোণে তাকালো। প্রিয়মের তাকানো দেখে প্রত্যয় আর তুরাগও সেদিকে তাকালো। তিনজন ওদিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেল। তুরাগ তুয়াকে ছেড়ে উল্টো ঘুরে হাঁটা ধরলো। সে এখন বোনের সামনে কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারবে না। প্রিয়ম প্রত্যয়ের সামনে লজ্জা পেয়ে সেও সিঁড়ির কাছে চলে গেল। তুয়া আর চোখে প্রত্যয়ের দিকে তাকিয়ে নিজেই উঠে দৌড় দিল। তুয়ার বমি করাতে চেঁচামেচি থেমে গিয়ে সবাই রুমের ওই কোণে তাকিয়েছে। প্রত্যয়ের বাবা মায়ের সামনে লজ্জা পেয়ে সেও হাঁটা ধরলো। বড়রা একে অপরের সামনে লজ্জা পেয়ে ছিটকে সরে গেল। এদিকে প্রিয়ম যেতে যেতে সিঁড়ির উপরে বমি করে দিল। তুয়া প্রিয়মের বমি দেখে আরেক দফা বমি করে দিল। প্রত্যয় কাকে ধরবে বুঝতে পারছে না। তুয়া আর প্রিয়মকে আবার বমি করা দেখে বড়রা ছুটে আসলো। প্রিয়মের আম্মু প্রিয়মকে আর তুয়ার আম্মু তুয়াকে নিয়ে গেল। বড়রাও ছোটদের সামনে কম লজ্জায় পড়েনি, কারণ রুমের কোণে ব্যবহৃত প্রোটেকশন পড়েছিল আর এমন নোংরা অবস্থায় ছিটকে পড়েছিল যা যে কেউ দেখলেই বমি করে দিত। এরা যে এত নোংরা কে জানতো। আর প্রিয়ম এমনিতেই নোংরা কিছু সহ্য করতে পারে না। আচানক ভাবে এমন কিছু দেখায় সেও বমি কন্ট্রোল করতে পারলো না। তবে কেউ কেউ এই ভদ্রলোককে কিছু কথা শুনিয়ে ছাড়লো। আর এটাও জানিয়েছে এখানে ভদ্রলোকেরা বসবাস করে, এখানে বউ পিটানো চলবে না। তুয়া রুমে গিয়ে বিড়বিড় করে বলল, মানুষ এত নোংরা কিভাবে হয়? ছি, এদের ঘরে কি আদৌ রহমতের ফেরেশতারা ঢোকে? এদের বাসায় কি আল্লাহর রহমত নাজিল হয়? বস্তির মানুষও তো এত নোংরা হয় না। ছি।
তুয়ার বমি করতে করতে পেট আর গলা ব্যথা হয়ে গেছে। সে পেটে হাত বুলাতে বুলাতে বলল, আমার দেহে প্রাণ থাকা অবধি আর কোনো দিনও কারো ঝগড়া দেখতে যাব না। আল্লাহ, এবারের মতো মাফ করো তুমি। প্রায় 4 দিন কেটে গেল। তুয়া প্রিয়মার প্রত্যয়ের সামনে ভুলেও যায়নি। তুরাগো বোনকে দেখে পালিয়ে বেড়াচ্ছে। এমন বিশ্রী একটা ঘটনা ঘটবে কে জানতো। প্রত্যয় একজন ডক্টর, সেই ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিয়েছে। ইচ্ছের বাবা বাসায় এসেছে, এজন্য ইচ্ছে 2 দিন হলো দোতলায় তেমন আসে না। প্রিয়ম বাইক নিয়ে বের হবে, তখন দেখলো ইচ্ছে ওর বাবার কোলে। প্রিয়মকে দেখে ইচ্ছে বলল, প্রিয়ম পেলা। ওর আব্বু মেয়েকে বললেন, মা, বড়দের সাথে এভাবে কথা বলতে নেই, প্রিয়ম তো চাপচু হয়। ইচ্ছে একবার প্রিয়মের দিকে তাকিয়ে বলল, ভালোবাসার মানুষকে নাম ধরে ডাকতে হয়, তুমি তো জানো না পাপা। মেয়ের কথা শুনে উনি হতবাক হয়ে তাকিয়ে রইলেন। এই কথাটা শুনে প্রিয়ম শব্দ করে হেসে উঠল। ইচ্ছেকে ওর আব্বু তুয়ার বাসায় যেতে বলেছেন, কিন্তু ইচ্ছে কিছুতেই যাবে না। ইচ্ছের আম্মুর জ্বরটা বেড়েছে, এর জন্য ওনাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। প্রিয়ম একথা শুনে বলল, ইচ্ছেমণি, আমি এখন ঘুরতে যাচ্ছি, তুমি কি আমার সাথে যাবে? তুমি আমার সাথে আসলে আমরা আজকে অনেক ঘুরবো। ইচ্ছে ওর আব্বুর দিকে তাকালো। ওর আব্বু ইচ্ছেকে যেতে বলল। ইচ্ছে প্রিয়মের কাছে যাওয়ার জন্য হাত বাড়ালো। প্রিয়ম ইচ্ছেকে বাইকের সামনে বসিয়ে দিয়ে বলল, তুমি বাইক চালাবে আর আমি বসে থাকবো। আমি পারি না তো। প্রিয়ম হেসে ইচ্ছের হাত দুটো ওর হাতের নিচে রাখলো। তারপর দুটোতে ছুটলো উড়াল পাখির মতো মুক্ত বাতাসে ঘুরতে। ইচ্ছে খিলখিল করে হাসতে হাসতে বলল, থ্যাংক ইউ প্রিয়ম। প্রিয়ম হেসে বলল, ওয়েলকাম ইচ্ছেমণি। প্রত্যয় সকালে যাওয়ার সময় বলে দিয়েছে আজকে সে সারাদিন খুব ব্যস্ত থাকবে। প্রত্যয়ের আম্মু বাসায় একা, এজন্য উনি তুয়াদের বাসায় গেলেন। তুয়ার আম্মু তখন তুয়াকে বকছিলেন। তুয়ার ঠোঁট উল্টে চেয়ারে বসে পরোটার ভাজির দিকে অসহায় চোখে তাকিয়ে আছে। তুয়ার আম্মু লাল শাক কাটতে কাটতে প্রত্যয়ের আম্মুকে বললেন, ভাবি বসেন, আর বলবেন না, এই মেয়েটা আমার যান জীবন শেষ করে দিল। এর অত্যাচার আমার আর সহ্য হচ্ছে না। আল্লাহ 30টা দিন সে খাওয়া নিয়ে ঝামেলা করে। প্রত্যয়ের আম্মু ওনার অভিযোগ শুনে হাসলো। আজকে প্রত্যয়ের কাছে অনেক পেশেন্টের ভিড় জমেছে, সে দম ফেলার সময়টুকুও পাচ্ছে না। 3 দিনের একটা বাচ্চার হার্টের সমস্যার জন্য ওর কাছে এনেছে। ওই বাচ্চাটার হার্টের ছিদ্র দেখা দিয়েছে। বাচ্চাটাকে দেখে প্রত্যয়ের খুব কষ্ট লাগলো। এই বাবুটার সার্জারি করলে সে বাঁচবে না। সার্জারির ধকল ওর ছোট্ট প্রাণটা সহ্য করতে পারবে না। একথা প্রত্যয় বাচ্চার বাবা মাকে আকার ইঙ্গিতে বোঝালো। কিছু কিছু কথা সরাসরি বলতে নেই। বাচ্চার মা কেঁদে কেঁদে বললেন, স্যার, আমার বাবুটা বাঁচবে তো? ওর সার্জারি কি করাই লাগবে? দেখুন, হার্ট সার্জারি ছোট কোনো ব্যাপার নয়। 3 দিনের বাঁচার জন্য এটা রিস্কি হয়ে যাবে। আল্লাহ ভরসা। আমি চিকিৎসা প্রথম ধাপ শুরু করি, কোনো পরিবর্তন না হলে পরে না হয় সার্জারি কথা ভাববেন। আচ্ছা। বাচ্চাটি কি সুন্দর করে ঘুমাচ্ছে। সে নিষ্ঠুর পৃথিবীতে আসা মাত্রই কঠিন রোগে আক্রান্ত হয়ে গেল। প্রত্যয় আল্লাহর উপর ভরসা করে বাচ্চার চিকিৎসা শুরু করলো। আপাতত মেডিসিন দিয়ে দেখবে কাজ হচ্ছে কিনা, তারপর পরের ধাপ সে ভেবে চিনতে নিবে। একের পর এক পেশেন্ট আসতেই আছে। এর মধ্যে প্রত্যেককে 2 বার উঠতে হয়েছে, কারণ একজন সার্জারি পেশেন্টের হঠাৎ করে বুকে ব্যথা উঠেছিল। পলক আজকে রান্না করতে গিয়ে তরকারি পুড়িয়ে ফেলেছে, এজন্য বাসায় আবার অশান্তি সৃষ্টি হয়েছে। পলক ইচ্ছে করেনি, এ কথাটা সে ভয়ে বলতেও পারছে না। রনিত বাসায় নেই, অফিসে গেছে। রনিতের দাদি আর মা মিলে পলককে কথা দিয়ে গিলে খাচ্ছে। পলক মাথা নিচু করে চোখের পানি ফেলছে। সে গোসলে যাওয়ার আগে দিশাকে বলে গিয়েছিল, ভাবি, চুলার উপর তরকারি আছে, আপনি একটু দেখবেন, তাহলে আমি গোসলে যেতাম। আচ্ছা, যাও। দিশা পলককে যেতে বলেছে ঠিকই, কিন্তু সে তরকারি দেখেনি। পলক যখন এসে দেখলো ততক্ষণে তরকারি পুড়ে কয়লা হয়ে গেছে, তখন দিশা এসে চিৎকার করে সবাইকে জানালো পলক ইচ্ছে করে এটা করেছে, কারণ সে চায় না দুপুরে কেউ ভাত খাক। এ কথা শুনে দাদি আর শাশুড়ি মিলে ওকে বকতে লাগলো। সন্ধ্যার পরে প্রিয়ম বান্দরবনে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেল। ওর বান্দরবনে যাওয়ার কথা সবাই জানতো। বছরে 2 বার সে ভবঘুরেদের মতো ঘুরে বেড়ায়। ওর সঙ্গী হিসেবে কাউকে লাগে না। সে একা একা ইচ্ছে মতো ঘুরতে ভালোবাসে। সে প্রাকৃতিক সৌন্দর্যে বুঁদ হতে ভালোবাসে। প্রাকৃতির মাঝে নিজেকে ডুবিয়ে আবার নতুন করে বাঁচার ইচ্ছেটুকু সে মনে পোষণ করে। এত সুন্দর পৃথিবী, এত মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য না দেখে ব্যস্ততার জাতাকলে সে পিষ্ট হতে চায় না। এজন্য বছরে 2 বার সে ইচ্ছে মতো ঘুরে বেড়ায়।
রাতের জার্নি সবসময় প্রিয়মের কাছে বেস্ট মনে হয়। প্রিয়মের বাস ছেড়ে দিয়েছে। সে নিজের সিটে হেলান দিয়ে কানে ইয়ারফোন গুঁজে চোখ বন্ধ করে নিল। হঠাৎ দু চোখের পাতা খুলে বলল, ফিরে এসে উত্তরটা নিব। কথাটা বলে প্রিয়ম আবার চোখ বন্ধ করে নিল। ওর ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখায় স্পষ্ট ফুটে উঠেছে। পরের দিন সন্ধ্যাবেলা তুয়া কোচিং থেকে ফিরছিল। হঠাৎ কয়েকজন ছেলে ওর পথ আগলে দাঁড়ালো। ছেলেগুলোর মুখে বিশ্রী হাসি। সন্ধ্যার আজান হয়ে গেছে। চারদিকে অন্ধকার নেমে এসেছে। ছেলেগুলো এসে ওকে ঘিরে ধরেছে। তুয়া ভীতু চোখে আশেপাশে তাকালো, কিন্তু রাস্তাটা ফাঁকা। কোচিং থেকে বের হয়ে ফিরতে ওর দেরি হয়ে যাচ্ছিল। তার মধ্যে একটা রিক্সাও খুঁজে পাচ্ছিল না, তাই শর্টকাট রাস্তা ধরে হাঁটছিল। ছেলেগুলো তুয়াকে একা দেখে ওকে এতক্ষণ ফলো করছিল। তুয়া ব্যাপারটা বুঝতেও পারেনি। ছেলেগুলো ওর দিকে এগিয়ে আসলো। তুয়া ভয়ে কয়েক পা পিছিয়ে গেল। একটা ছেলে হেসে বলল, পিছিয়ে আর কত দূর যাবে মামুনি? তুমি পিছাতেই থাকো, আমরা না হয় তোমার দিকে এগোতে থাকি। তুয়া কাঁদতে কাঁদতে বাসায় ঢুকলো। প্রত্যয়ের আম্মু সহ কয়েকজন ভাবিরা মিলে তুয়াদের দরজার সামনে গল্প করছিল। তুয়াকে দেখে সবার কথা বন্ধ হয়ে গেল। তুয়া কাঁদতে কাঁদতে ওর আম্মুকে জড়িয়ে ধরলো। তুয়া উচ্চ শব্দে কেঁদে কেঁদে বললেন, আম্মু, আম্মু গো, আমার সাথে কেন এমন হলো? তোমার মেয়ে নোংরা হয়ে গেছে আম্মু। তুয়ার আম্মুর মেয়ের কথা শুনে থরথর করে কাঁপছে। ওখানকার উপস্থিত সবাই হতবাক হয়ে দাঁড়িয়ে দেখছে। তুয়ার ছেঁড়া জামা, কাটা ঠোঁট, এলোমেলো চুল, গলা হাতে আঁচড়ের দাগ থেকে স্পষ্ট যে ওর সাথে কি ঘটেছে। তুয়ার আম্মু মেয়ের অবস্থা দেখে যেন ভাষা হারিয়ে ফেলেছেন। তুরাক কেবল অফিস থেকে বাসায় ফিরলো। তুয়ার আম্মু মেয়ের অবস্থা দেখে সেন্সলেস হয়ে গেলেন। সবাই ওনাকে ধরে রুমে নিয়ে গেল। তুরাক বাসায় ঢুকে এত মানুষ দেখে আটকে উঠলো। সে ধীর পায়ে ওর আম্মুর রুমে গেল। প্রত্যয়ের আম্মু তুয়ার আম্মুর মুখে পানি ছিটাচ্ছেন, তবু ওনার সেন্স ফিরছে না। তুয়া কাঁদতে কাঁদতে ওর আম্মুর হাতে পায়ে মালিশ করছে। তুরাক দ্রুত এসে ওর আম্মুকে ডাকতে লাগলো। ওনার কোনো সারা শব্দ নেই। পানি ছিটানো, হাতে পায়ে মালিশ করার বেশ কিছুক্ষণ পর ওনার সেন্স ফিরল। উনি তুয়ার দিকে তাকিয়ে ডুকরে কেঁদে উঠলেন। তুরাক এবার তুয়ার দিকে খেয়াল করলো। তুয়ার অবস্থা দেখে ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। বোনকে দেখে ওর কলিজা কেঁপে উঠলো। তুয়া কাঁদতে কাঁদতে ওর রুমে চলে গেল। এতটুকু সময়ের মধ্যে তুয়ার ধর্ষিত হওয়ার খবরটা চারদিকে ছড়িয়ে গেল। খারাপ খবর নাকি বাতাসের আগে ছড়ায়, এখানে ব্যাপারটাও তাই ঘটলো। এটা নিয়ে পুরো বিল্ডিং জুড়ে কানাঘোষা চলছে। বিল্ডিং এর অনেকে এসে ওদের সান্ত্বনা বাণী দিয়ে যাচ্ছে। কেউ বা আকার ইঙ্গিতে কটু কথা শোনাচ্ছে, কেউ বা তুয়ার বিয়ে নিয়ে আফসোস করছে। তুয়ার রুমে বসে উচ্চ শব্দে কাঁদছে। প্রত্যয়ের আম্মু তুয়ার আম্মুকে বলছেন, ভাবি, কাঁদবেন না, আপনি ধৈর্য ধরুন। মেয়েটাকে তো আপনাকেই সামলাতে হবে। আমার কপাল পুড়েছে ভাবি, আমি জানি আমার কি হচ্ছে। আজকে সবাই আমাকে সান্ত্বনার বাণী শোনাচ্ছে, কাল সবাই আমার মেয়ের দিকে আঙুল তুলবে, তাকে উঠতে বসতে কথা শুনতে হবে। আমি মা হয়ে কিভাবে সহ্য করব? আমার মেয়েটার শরীরে যে ধর্ষিতার কালিমা লেগে গেছে, আমার কলিজার টুকরা মেয়েটা এবার কি হবে? আল্লাহ, আল্লাহ গো, আমি কি অপরাধ করেছিলাম? আমাকে কেন এমন বিপদে ফেললে গো আল্লাহ? প্রত্যয়ের আম্মু আর কিছু বললেন না। তুয়ার আম্মু উচ্চ শব্দে কাঁদছেন। উনি মা হয়ে মেয়ের এত করুণ অবস্থা কিভাবে সহ্য করবেন? ওনার কলেজের টুকরো মেয়েটার লোক চক্ষুর সামনে কিভাবে দাঁড়াবে? সমাজের লোকদের কটু কথার হাত থেকে মা হয়ে কিভাবে উনি মেয়েকে রক্ষা করবেন? আমাদের সমাজে ধর্ষকের থেকে ধর্ষিতার শাস্তি হয় বেশি। তুয়াও এখন ধর্ষিতা, তার শরীরেও লেগেছে ধর্ষিতার ট্যাগ। সমাজের মানুষ আদৌ স্বাভাবিকভাবে ওকে বাঁচতে দিবে তো? তুরাগার ওর বাবা সোফাতে বসে চোখের পানি ফেলছেন। বোনের এত করুণ অবস্থা তুরাগও মানতে পারছে না। বোনের চোখের পানি সে সহ্য করতে পারে না। বোনকে শক্ত করতে হবে, ওকে সাপোর্ট দিতে হবে, ভেঙে পড়লে চলবে না। আর 5 জনের মতো সে বোনকে তিলে তিলে মরতে দিবে না। সবার মতো সে বোনের দিক থেকে মুখ ফিরাবে না। সে তুয়ার সাপোর্টার হবে। ভাই হয়ে বোনের জন্য সব লড়াই করতে সে সর্বদা প্রস্তুত। এসব ভেবে তুরাক উঠে তুয়ার রুমে গেল। তুয়া বন্ধ রুমে ততক্ষণে ওর হাতের রক কেটে ফেলেছে। তুয়া বিড়বিড় করে বলল, সরি, আমি খুব সরি। কথাটা বলে তুয়া নিভু নিভু চোখ বন্ধ হয়ে গেল। ওর রক্তে বেডশিট ভিজে গেছে। সে যে ধর্ষিতা নামক অভিশাপে অভিশপ্ত হয়ে গেছে। তুয়া ধর্ষিতার ট্যাগ নিয়ে বাঁচতে চায় না। কারো কটু কথা শোনার শক্তি তার নেই। বাবা ভাইয়ের মাথা নিচু করাটা সে কিছুতেই সহ্য করতে পারবে না। সে সমাজের চোখে খারাপ হয়ে গেছে।
রাস্তা দিয়ে আসার সময় অনেকে ওকে দেখে হেসেছে, কেউ বা অবাক চোখে ওর দিকে তাকিয়ে থেকেছে। তুয়ার নিজের প্রতি ঘৃণা লাগছে, প্রচন্ড ঘৃণা। আর এই ঘৃণা নিয়ে সে বাঁচতে চায় না, কিছুতেই না। এজন্য সে এই পদক্ষেপ গ্রহণ করতে দুবারও ভাবলো না। তুরাগ বোনের অবস্থা দেখে দৌড়ে বোনের কাছে গেল। সে তুয়াকে পাগলের মতো ডাকতে লাগলো। তুরাগের চিৎকারে সবাই তুয়ার রুমে দৌড়ে এলো। তুয়ার হাত থেকে অনবরত রক্ত পড়েই যাচ্ছে। তুরাগ ওর রুমাল দিয়ে তুয়ার হাতটা বেঁধে নিল। তুয়ার অবস্থা দেখে সবার চোখে পানি। তুয়ার আম্মুর আহাজারি কান্নাতে বাসাটা থমকে গেছে। তুরাগ দেরি না করে দ্রুত তুয়াকে নিয়ে হসপিটালে ছুটলো। প্রত্যয়ের আম্মু তুরাগকে প্রত্যয়ের হসপিটালে যেতে বললেন। উনি বারবার প্রত্যয়কে ফোন করছেন, কিন্তু প্রত্যয়ের ফোন সুইচ অফ বলছে। প্রত্যয়ের আম্মু জামিলকে ফোন দিলেন। জামিল হলো প্রত্যয়ের সহকারী। জামিল ফোন ধরে জানালো প্রত্যয় অন্য হসপিটালে সার্জারি করতে গেছে, তাকে 3 থেকে 4 ঘন্টার আগে পাওয়া যাবে না। প্রত্যয়ের আম্মু প্রত্যয়কে না পেয়ে নিজেই হসপিটালে আসলেন। ওনাকে এখানকার সবাই চিনে, কারণ উনি এই হসপিটালের মালকিন। প্রত্যয়ের আম্মু দ্রুত তুয়ার বেস্ট চিকিৎসার ব্যবস্থা করতে বললেন। কয়েকজন ডাক্তার তুয়াকে নিয়ে দ্রুত ওটিতে ঢুকে গেল। তুয়ার আব্বু আম্মু আর তুরাগ ওটির সামনে বসে চোখের পানি ফেলতে থাকলেন। প্রত্যয়ের আম্মু তুয়ার আম্মুকে কিছু বলার ভাষা পাচ্ছে না। উনিও চুপ করে বসে চোখের পানি ফেলছেন। তুয়ার প্রতি ওনার মায়া জন্মে গেছে। তুয়ার আম্মু কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ আমার কলিজাটাকে ফিরিয়ে দাও, আমার বুকটা খালি করে দিও না। আমি আমার মেয়েকে ছেড়ে বাঁচবো না। আল্লাহ, আল্লাহ গো, দয়া করো গো আল্লাহ। রনিত অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে আসলো। পলক হাসি মুখে রনিতের জন্য লেবুর শরবত করে আনলো। রনিত হেসে হাফ শরবত নিজে খেয়ে বাকিটা পলককে খেতে ইশারা করলো। এটা রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে, এজন্য পলক বিনা বাক্যতে খেয়ে নিল। রনিত আজকে ফিরতে একটু দেরি করেছে, কারণ ওর বন্ধু সিফাত কাতারে চলে গেছে। তাকে বিদায় দিয়ে ফিরতেই দেরিটা হয়েছে। রনিত পলকের মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। পলক কেঁদেছে, সে বুঝতে পারছে, তবে সে মুখে কিছু বলল না। পলকের সঙ্গে রনিতের সম্পর্কটা স্বাভাবিক হয়ে গেছে। পলকের মনে রনিতের প্রতি আর ভুল ধারণা নেই, বরং সে মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করেছে স্বামী নামক মানুষটাই একজন স্ত্রী শক্তি। প্রত্যয় সার্জারি শেষ করে সোজা বাসায় চলে গেছে। ফোনটা বন্ধ হয়ে আছে, তার খেয়াল নেই। প্রত্যয় বাসায় ফিরে ওর আম্মুকে না পেয়ে ভাবলো হয়তো তুয়াদের বাসায়, কারণ এখানে আসার পর ওর আম্মু তুয়াদের বাসায় বেশি সময় কাটায়। দুজনে মাঝে মাঝে শপিং করতেও বেরিয়ে পড়ে। এজন্য প্রত্যয় আর কিছু ভাবলো না। নিজের কাছে থাকা চাবি দিয়ে বাসায় প্রবেশ করলো। নিজের রুমে গিয়ে প্রত্যয় একেবারে শাওয়ার নিল। টানা কয়েক ঘন্টার সার্জারি করার পর ক্ষুধা লাগে, আর সার্জারির পর সে ভাত খেতে পারে না। এজন্য সাধারণত সে ফল খায়। প্রত্যয় ওর মন মতন কিছু ফল ধুয়ে কাটতে বসলো। এক টুকরো আপেলে কামড় বসিয়ে প্রত্যয়ের ফোনটা অন করলো। তখনই ওর ফোনটা বেজে উঠলো। সে দ্রুত মুখের আপেলটুকু গিলে ফোনটা রিসিভ করলো। জামিল বলল, স্যার, ম্যাম হসপিটালে এসেছেন। তুয়া নামের একটা মেয়ের রেপ হয়েছে, তাকে নিয়ে স্যার ম্যাম হসপিটালে এসেছেন। আপনি কি আর হসপিটাল আসবেন না? কথাটা শুনে প্রত্যয়ের যেন নিঃশ্বাস আটকে গেল। সে জামিলকে আসছে বলেই পকেটে ফোনটা ঢুকিয়ে দ্রুত দরজা লক করে বেরিয়ে পড়লো। প্রত্যয়ের খেয়াল নেই সে নর্মাল টি শার্ট আর ট্রাউজার পরিহিত। প্রত্যয় দ্রুত ড্রাইভ করে হসপিটালে ঢুকলো। প্রত্যয় ওর আম্মুকে ফোন দিয়ে বলল, আম্মু, তুয়া এখন কোথায়? ওর আম্মু বললেন, দোতলার 205 নং ওটিতে। প্রত্যয় কল কেটে দ্রুত পায়ে সেখানে গেল। ওটির বাইরে সবাইকে বসে থাকতে দেখে সে কথা বাড়ালো না। প্রত্যয় ওটির দরজা মৃদুভাবে নক করলো। একজন নার্স বিরক্ত হয়ে দরজা খুলে প্রত্যয়কে দেখে সরে দাঁড়ালো। প্রত্যয় দ্রুত ওটিতে ঢুকে গেল। প্রিয়ম এসবের কিছু জানে না, সে নিজের জগতে ডুবে আছে, কেউকে কিছু জানায়ও নি। ইচ্ছের আম্মুরা এতক্ষণ বাসায় ছিল না, ওনারা ইচ্ছের দাদুর বাসা থেকে ফিরে এসব শুনে কষ্ট পেল। প্রত্যয় ওটিতে ঢুকে তুয়ার মুখের দিকে একবার তাকিয়ে ডক্টরদের সাথে কথা বলল। তুয়ার হাতের রগটা গভীরভাবে কাটেনি, এখন সে বিপদমুক্ত। তুরাগ বুদ্ধি করে তুয়ার হাতটা না বাঁধলে অন্য কিছু ঘটতে পারত। সত্যি কথা হলো, হাত কাটলে মানুষ কখনো মরে না। বোকারা ভাবে হাতের রগ কাটলে মানুষ মারা যায়। এটা তাদের সম্পূর্ণ ভুল ধারণা, কারণ হাতের রগে না একটা মানুষের পুরো হাত কেটে ফেললেও সে বাঁচে, আর রগ কেটে মানুষ মারা যায় রক্ত শূন্যতা হয়ে। হাতের রগ কাটার ফলে শরীর থেকে রক্ত নির্গত হতে থাকে,
যার ফলে সেই ব্যক্তির শরীরে রক্ত শূন্য হতে থাকে, ফলে সে মানুষ মারা যায়। প্রত্যয় তুয়ার বিপদমুক্ত হওয়ার কথাটা নার্সকে বলল বাইরে জানাতে। প্রত্যয় নিজে আরেকবার তুয়ার হাত চেক করে নিল। এরপর তুয়াকে আইসিইউতে রাখার পারমিশন দিল। কয়েকজন মিলে স্টেজে করে তুয়াকে ওটি থেকে আইসিইউর রুমে রাখতে গেল। তখন সবাই এক পলক তুয়াকে দেখে নিল। প্রত্যয় এসে সবার মুখের দিকে তাকালো। উপস্থিত সবার মুখে কষ্টের ছাপ স্পষ্ট। প্রত্যয় বলল, আঙ্কেল আন্টি তুয়া এখন বিপদমুক্ত, আপনারা এবার শান্ত হন আর বাসে গিয়ে একটু রেস্ট করুন। কথাটা শুনে তুয়ার আম্মু কান্নামাখা কণ্ঠে বললেন, আমার কলিজাটাকে ছেড়ে কিভাবে যাব? আমার সোনার টুকরা কত কষ্ট পেয়েছে, আমি কিছুতেই যাব না। তুয়ার আব্বু চুপ করে আছেন। মেয়ের এমন অবস্থায় উনি যেন জীবন্ত লাশের পরিণত হয়েছে। তুরাক দূরে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। প্রত্যয় এক প্রকার জোর করে ওর আম্মুর সঙ্গে তুয়ার আম্মুর আর আব্বুকে বাসায় পাঠালো। প্রত্যয় ওনাদের শান্তভাবে বুঝালো সে হসপিটালেই আছে, তুয়ার কোনো সমস্যা সে হতে দিবে না। প্রত্যয়ের অনেক বোঝানোর পর ওনারা মানলো। তুরাগ আর প্রত্যয় হসপিটালে থেকে গেল। প্রত্যয় তুরাগকে ওর কেবিনে নিয়ে গিয়ে রেস্ট নিতে বলল। প্রত্যয় তুরাগকে কেবিনে রেখে বেরিয়ে গেল। তুরাগ প্রত্যয়ের কেবিনের বেডের উপর শুয়ে পড়ল। তখন ওর চোখের কোনা বেয়ে ঝরঝর করে অশ্রু গড়িয়ে পড়ল। প্রত্যয় তুয়ার কাছে গিয়ে দাঁড়ালো। তুয়ার এই অবস্থা প্রত্যয় মানতেই পারছে না। ওর বুকের ভেতরটা চিনচিনে ব্যথা অনুভব করছে। ওর চোখ দুটো বড্ড জ্বালা করছে। মনে হয় চোখ দুটো থেকে অশ্রু গড়িয়ে পড়তে চাচ্ছে। সে কেন কষ্ট পাচ্ছে? ওর তো কষ্ট পাওয়ার কথা না। প্রত্যয় তুয়ার মুখের দিকে তাকিয়ে থাকলো। প্রাণবন্ত মেয়েটার মুখ থেকে হাসিটা হারিয়ে গেছে। চোখ দুটো ফুলে আছে, মুখে কষ্টের ছাপ স্পষ্ট। প্রত্যয় চুপ করে বসে আছে। একটু পর তুয়া পিট পিট করে চোখ খুলে তাকালো। তুয়া প্রত্যয়কে ওর সামনে দেখে কেঁদে কেঁদে বলল, আমি ধর্ষিতা, আমি অপবিত্র, আমি নোংরা হয়ে গেছি, আমি আমি বাঁচতে চাই না, আমি খারাপ। কথাটা বলে সে চিৎকার করে উঠে হাতের ক্যানেলার খুলে ফেললো। আচানক এমন করাতে হাতের ক্যানেলার খুলে হাত থেকে রক্ত পড়তে থাকলো। তুয়ার চিৎকার শুনে দুজন নার্স দৌড়ে আসলো। প্রত্যয় ইশারায় ওদের যেতে বলল। ওনারা দরজা আটকে বাইরে চলে গেল। তুয়ার কোনো দিকে খেয়াল নেই। সে দ্রুত নামতে গিয়ে কাটা হাতে বাড়ি খেয়ে কুকিয়ে উঠল। তুয়ার মাথায় নিজেকে শেষ করার জেদ চেপেছে। সে ধর্ষিতা নামক কালিমা থেকে মুক্ত হতে চায়। তুয়ার বেগতিক অবস্থা দেখে প্রত্যয় দ্রুত উঠে তুয়াকে জাপটে ধরল। তুয়া প্রত্যয়কে ওর থেকে সরাতে চাচ্ছে, কিন্তু সে জোর খাটিয়েও প্রত্যয়কে এক চুলো নড়াতে পারল না। তুয়া এখনো ছোটাছুটি করেই যাচ্ছে। ওর ছোটাছুটিতে কাটা হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। তুয়া নিজেকে প্রত্যয় থেকে সরাতে ব্যর্থ হলো। সে রেগে প্রত্যয়কে কিল ঘুষিয়ে দিল। তবুও প্রত্যয় ওকে ছাড়ল না। অবশেষে তুয়া ক্লান্ত হয়ে প্রত্যয়ের বুকের টি শার্ট খামচে ধরে কাঁদতে লাগলো। ওর চোখের এক এক ফোঁটা অশ্রু প্রত্যয়ের টি শার্টে পড়ছে। তুয়া আর্তনাদগুলো প্রত্যয়ের বুকে গিয়ে বিচ্ছে। তবুও প্রত্যয় তুয়াকে ছাড়ল না, বরং সে আরো শক্ত করে ওর বাহু ধরে তুয়াকে যত্ন করে আবদ্ধ করে নিল। আর মনে মনে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।